হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। ডব্লিউবিপিএসসি তাদের নতুন ডব্লিউবিসিএস এর সিলেবাস অলরেডি আপলোড করে দিয়েছে এবং এই বিষয়ে আমরা তোমাদেরকে একটা পোলে মূলত ভোট করতে বলেছিলাম যে সেখানে তোমরা কী কী চাচ্ছ, যে ডব্লিউবিসিএস এর 2025-এর নতুন সিলেবাসে কোন বিষয়টা নিয়ে তোমরা ভিডিও চাচ্ছ এবং তোমরা সেখানে অলমোস্ট 49% স্টুডেন্ট আছো যারা বলেছ প্রিলিমসের জিএস এবং সিস্যাটের সিলেবাসটা নিয়ে আলোচনাটা তোমরা আগে চাচ্ছ। তাই আজকের এই যে সেশন আছে, এই সেশনে কিন্তু আমরা প্রিলিমসের যে সিলেবাস আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রিলিমসের মেইনলি জিএসের যে সিলেবাস আছে সেটাতে কি কি তোমরা পড়তে পারো, কি কি এক্সপেক্ট করতে পারো, ইউপিএসসি, বিপিএসসি, ইউপিপিসিএস, কর্ণাটকা পাবলিক সার্ভিস কমিশন, ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন, ওইগুলোকে যদি আমরা অ্যাকচুয়ালি কনসিডারেশনে নিই আমাদের কি কি পড়তে হতে পারে প্রিলিমসের হিসেবে, সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো চলো তাহলে প্রিলিমসে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই বিষয়টাতে আসছি। তো প্রিলিমসে আমরা পেপার 1কে যদি দেখে থাকি বা জেনারেল স্টাডিজ পেপার 1 যেটাকে বলা হয়, আমরা যদি সেটাকে কনসিডারেশনে নিই আমরা দেখব যে জেনারেল স্টাডিজ পেপার 1-এ মূলত 8টা সেকশন আছে যেই সেকশন থেকে কোশ্চেন আসবে বলে বলা হয়েছে। যদিও টেকনিক্যালি এখানে 8টা নয় 9টা সেকশন আছে, কেননা পলিটি এবং ইকোনমিকে একসাথে যুক্ত করে 20+20 করে দেওয়া হয়েছে, বাট আমরা মোরাললেস এটাকে 8টা হিসেবে ডিল করব। ফার্স্ট এখানে বলা হয়েছে ইংলিশ কম্পোজিশন। দেখো, ইংলিশ কম্পোজিশন এই ক্ষেত্রে যখন বলা হয়েছে, ইংলিশ কম্পোজিশনে না একটা সেকশন আরও আলাদা করেও আসে, ইংলিশ কম্প্রিহেনশন। বাট কম্প্রিহেনশন এখানে আসবে না, কেননা অলরেডি জেনারেল স্টাডিজ পেপার 2 যেটা আছে, সিস্যাট পেপার যেটা আছে, সেটাতে কিন্তু রিডিং কম্প্রিহেনশন রেখেছে। সো কম্প্রিহেনশন রিলেটেড সম্পূর্ণ প্রশ্ন সেখানে আসবে। এখানে ইংলিশ কম্পোজিশনে মূলত আমাদের গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো থেকেই কিন্তু 20 নম্বরের প্রশ্ন এসে থাকবে এবং এখানে 200 নম্বরের এই এক্সাম হয়ে থাকবে এবং এটাতে যত পাবে সেই হিসেবেই কিন্তু আলটিমেটলি তুমি মেন্সের জন্য কোয়ালিফাই করবে। কিন্তু আমার মনে হচ্ছে ডব্লিউবিপিএসসি একটু হয়তো কোনোভাবে ভুল করেছে। এখানে 200 নম্বরের টোটাল পেপার হলে পরেও তাদের মতে 200টা কোশ্চেন হবে, বাট টু বি অনেস্ট 2 ঘন্টাতে 200টা কোশ্চেন অলমোস্ট ইম্পসিবল। 1 ঘন্টায় 100টা কোশ্চেন এটা ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে। সো সেটা সিবিটি, এই ক্ষেত্রে ওএমআর ফিল করতে হবে, তো সেটা অলমোস্ট ইম্পসিবল। সো আমার মতে হয়তো 100টা কোশ্চেনই থাকবে, এটা নিয়ে হয়তো তারা ডিটেলড নোটিফিকেশনের সময় কোনো চেঞ্জ নিয়ে আসবে, হয়তো 2 ঘন্টায় 100টা কোশ্চেন তোমাদের ফিল করতে হতে পারে। কেননা যদি তোমাকে 2 ঘন্টায় 200টা কোশ্চেন করতে হয়, সমস্ত 1 লাইনার কোশ্চেন লাগবে এবং 1 লাইনার ডব্লিউবিপিএসসি আমার মনে হয় না করবে। তারা ইউপিএসসির মতো স্টেটমেন্ট বেসড কোশ্চেনে আসছে। অলরেডি লাস্ট 2 বছরে তুমি যদি দেখো ডব্লিউবিপিএসসি তাদের ডব্লিউবিসিএসসি কিন্তু স্টেটমেন্ট বেসড কোশ্চেন নিয়ে এসছে, যেটা ইউপিএসসি বা অন্যান্য স্টেট সিভিল সার্ভিসগুলোতে থাকছে। সো এই চেঞ্জটা হয়তো আসবে। এই কারণে আমরা আমাদের কোর্সেও কিন্তু 2 ধরনের কোশ্চেনই তোমাদেরকে দেব, স্টেটমেন্ট ওরিয়েন্টেডও 1 লাইনারও। কেননা পরবর্তীতে যদি চেঞ্জ না নিয়ে আসে সেই ক্ষেত্রে 1 লাইনারগুলোই থাকবে এবং চেঞ্জ নিয়ে আসলে 100% স্টেটমেন্ট ওরিয়েন্টেড থাকছে। অবশ্যই 100% কোশ্চেন আসবে না, সেই ইউপিএসসিতেও আসে না, ঠিক আছে, বাট 50 থেকে 60খানা কোশ্চেন স্টেটমেন্ট ওরিয়েন্টেড তুমি পাবে বলে এক্সপেক্ট করতে পারো। বাট ইংলিশ কম্পোজিশন সেই ধরনের কোশ্চেন হবে না যেখানে তোমাকে স্টেটমেন্ট দেবে খুব একটা। এটা 1 লাইনার হিসেবেই দেওয়া হবে এবং এটাতে 20 মার্কস অ্যাসাইন করা হয়েছে। এবার যদি আমরা দেখি এই যে 20 মার্কস যে আমাদের অ্যাসাইন করা হয়েছে, সেই 20 মার্কসের মধ্যে আমাদের কি কি পড়তে হতে পারে। তো দেখো, ইংলিশ কম্পোজিশনে তোমাদের বেসিক্যালি যেটা এতদিন ধরে পড়ে আসছো, সিনোনিম, অ্যান্টোনিমস, এর পাশাপাশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে আছে সেগুলো তোমাদের পড়তে হবে, ইডিয়ামস, ফ্রেজেস যে আছে সেগুলো, এরর ডিটেকশন, এরর স্পটিং যে আছে সেটা, এবং এরর কারেকশন যে আছে সেটাও কিন্তু এই ক্ষেত্রে ইনক্লুড করতে পারে। এর পাশাপাশি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেটা আছে সেটাও কিন্তু এখানে আসতে পারে এবং 1 ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও কিন্তু এই ক্ষেত্রে থাকবে। এর পাশাপাশি স্পেলিং কারেকশন যেটা আছে সেটা,
ভয়েস চেঞ্জ রিলেটেড বিষয়গুলো যে আছে সেটা, ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ যে আছে সেই জিনিসগুলো, এই সব কিছু কিন্তু এখানে থাকবে। একই সাথে আমরা অন্যান্য বিভিন্ন এক্সামে যেরকম অর্ডারিং অফ ওয়ার্ডস বা ক্লোজ টেস্ট যেরকম আমরা ব্যাংকের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাই, সেগুলোও কিন্তু ইনক্লুড করতে পারি। সো আমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইংলিশ কম্পোজিশনে তৈরি করব। কেননা মাথায় রাখবে, যতদিন না এক্সাম হচ্ছে ততদিন তুমি বুঝতে পারবে না ইংলিশ কম্পোজিশনে কি কি রাখছে তারা। কোশ্চেন দেখে আমরা আন্দাজ করতে পারবো, বাট এক্সাম তো তোমায় দিতে হবে। ফার্স্ট অ্যাটেম্পটার হিসেবে তোমাকে কিন্তু এই হিসেবে পড়ে যেতে হবে, ঠিক আছে? এবার যদি আমরা আসি দ্বিতীয় যে সেকশনটা আছে, জেনারেল সায়েন্স। তো দেখো, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে জেনারেলি ডব্লিউবিপিএসসি বা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমরা দেখতাম যে দৈনন্দিন জীবনে আমাদের যে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আছে সায়েন্সের, সেগুলো থেকে প্রশ্ন আসছে, এবং এই মুহূর্তেও কিন্তু সেখান থেকেই প্রশ্ন আসবার চান্সেস বেশি আছে। বাট আমরা যদি অন্যান্য সিভিল সার্ভিসগুলোকে দেখে থাকি, স্পেশালি আমাদের প্রতিবেশী রাজ্যগুলোকে যদি দেখে থাকি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে সায়েন্সের মধ্যে কিন্তু কিছুটা বলতে পারো অ্যাপ্লাইড এবং কিছুটা অ্যাডভান্স কোশ্চেনগুলোও আসছে। যথেষ্ট থিওরি ওরিয়েন্টেড অবশ্যই আসছে, বাট ফ্যাকচুয়াল রিলেটেড কোশ্চেন কিন্তু আমাদের আসছে। এই ক্ষেত্রে আমরা যদি ফিজিক্সের ক্ষেত্রে দেখি, ফিজিক্সে কিন্তু আমাদের ল অফ মোশনসটা পড়তে হবে খুব সুন্দরভাবে। এর পাশাপাশি ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এই সমস্ত কিছু, তার ইউনিটস, ফর্মুলা, সমস্ত কিছু দেখতে হবে। সাউন্ড দেখতে হবে, লাইট দেখতে হবে, হিট এবং টেম্পারেচার দেখতে হবে, ইলেকট্রিসিটি দেখতে হবে, এর পাশাপাশি ম্যাগনেটিজম দেখতে হবে। এই সমস্ত কিছু কিন্তু দেখতে হবে, এবং এই সবগুলোর কিন্তু আমাদের যথেষ্ট অ্যাপ্লাইড বেসড দেখতে হবে, ঠিক আছে? এর সাথে আমরা যদি কেমিস্ট্রিকে দেখে থাকি, কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাটার অফ স্টেটস যে আছে, প্রপার্টিস যে আছে তাদের, সেগুলো, অ্যাটমিক স্ট্রাকচারগুলো, পিরিয়ডিক টেবিলগুলো, অ্যাসিড, বেস, সল্টসগুলো যে আছে সেগুলো, কেমিক্যাল রিয়াকশনের জিনিসও আসতে পারে, মেটালস, নন মেটালসগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট বিভিন্ন যে কম্পাউন্ডগুলো আছে সেই কম্পাউন্ডগুলো, তাদের বলতে পারো সংকেত যে আছে সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি হিসেবেও কিন্তু কিছু আসতে পারে। বাট যদিও এটা পরবর্তীতে আমরা একটা এনভায়রনমেন্টের চ্যাপ্টার দেখবো, সেখানে আসবার চান্সেস বেশি। এর সাথে বায়োলজি থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসবে, এটা আমরা প্রত্যেকটা এক্সামেই দেখতে পাচ্ছি। রিসেন্ট যত সিভিল সার্ভিসেস এক্সাম আছে, ফিজিক্স কেমিস্ট্রির থেকে বায়োলজি সেকশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইউপিএসসিতে আবার এগুলোকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে টেকনোলজি অ্যাসপেক্টকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ডব্লিউবিপিএসসি তাদের সিলেবাসে টেক ওয়ার্ডটা ইউজ করেনি। সো আমরা অ্যাজিউম করছি তাহলে টেক থেকে ততটা প্রশ্ন আসবে না যতটা ইউপিএসসিতে এসে থাকে। তারা হয়তো অনেকটা বিপিএসসির রুটে গিয়ে থাকবে, যেখানে হার্ড করে একদম বেসিক্স থেকে প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বায়োলজিকে দেখি, এখানে সম্পূর্ণ সেল স্ট্রাকচার, হিউম্যান বডির সমস্ত সিস্টেমগুলো, রেসপিরেটরি বলো বা অন্যান্য যত কিছু আছে, ডাইজেস্টিভ বলো, সমস্ত ধরনের সিস্টেমগুলোকে আমাদের দেখতে হবে, অর্গানগুলোকে দেখতে হবে, নিউট্রিশন, ডিজিজেস, জেনেটিক্সগুলো, রিপ্রোডাকশনগুলো, হিউম্যান এবং প্লান্টস হরমোনগুলো, এই সব কিছু কিন্তু আমাদের দেখতে হবে এই জেনারেল সায়েন্সের ক্ষেত্রে। কেননা আমরা যদি লক্ষ্য করি, এই যে জেনারেল সায়েন্সের পোর্শন আছে, এখান থেকেও কিন্তু 20 মার্কসের কোশ্চেন আসবে, এবং এটা নেহাত কম নয়। এরপরে আসছে কারেন্ট ইভেন্টস, আমরা এটাতে শেষে আসব। তো আমরা ফোর্থে যেটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, আমরা সেটাকে দেখব, এবং তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমরা সেটাকেও দেখে থাকব। মাথায় রাখবে, হিস্ট্রি অফ ইন্ডিয়া যখন বলা হচ্ছে, সেটা কিন্তু সেই আমাদের 10,000 বিসি থেকে সম্পূর্ণ আমরা যদি লক্ষ্য করে থাকি 1947 পর্যন্ত সবটাই দেখতে হবে। যদিও পোস্ট ইন্ডিপেন্ডেন্স হিসেবে 1947-এর পরেও দেখতে হবে, বাট আমরা সেই হিসেবে যাব না, কেননা ওগুলো অন্যগুলোতে হয়ে যায়। ইউপিএসসির ক্ষেত্রেও আমরা দেখি পোস্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে পলিটিক্যাল বিষয়গুলো পলিটিতে হয়ে যায়, ইকোনমিক্যাল বিষয়গুলো ইকোনমিতে হয়ে যায়, অন্যান্য বিভিন্ন বিষয়গুলো ইন্ডাস্ট্রি এবং অন্যান্য জিনিসগুলোতে হয়ে যায়। সো আমরা যদি লক্ষ্য করে থাকি, এই যে সেকশন আছে, এই সম্পূর্ণ সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসবার চান্সেস আছে। কেন আছে? কেননা এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলেছে। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিসেবে অনেক জায়গায় বলা হয় যে এটা মূলত আমাদের 1850 থেকে 1947 পর্যন্ত দেখতে হবে। বাট আমাদের সেই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহগুলো হয়েছিল, সেটা কি ন্যাশনাল মুভমেন্ট নয়? অবশ্যই সেটাকেও আমরা ন্যাশনাল মুভমেন্ট বলতে পারি। তো সেই হিসেবে সেগুলোও এটাতে এসে যাবে। এবং একই রকমভাবে
আমরা যদি আর্য সমাজকে দেখে থাকি, কিংবা আমরা যদি এই ৩ আইন যেটা পাশ হয়েছিল কেশবচন্দ্র সেনকে দেখে থাকি, এবং অন্যান্য বিভিন্ন যে আমাদের মুভমেন্টগুলো হয়েছিল বা রিফর্মগুলো হয়েছিল, ইনফ্যাক্ট আমাদের সারদা অ্যাক্ট যেটা ছিল সেগুলোকে যদি দেখি, সেগুলো কি কোথায় আমাদের যাবে? যেগুলো 1850 পরে হয়েছিল সেগুলো সব এখানে যাবে। সো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে আলাদাভাবে দেখতে হবে, এবং তার মধ্যে থেকে যে ন্যাশনাল মুভমেন্ট আছে সেটাকে স্পেশাল এমফাসাইজ দিতে হবে, কেননা ন্যাশনাল মুভমেন্ট থেকে আলাদা করে 20 নম্বরের আসছে, এবং বাকি সম্পূর্ণ হিস্ট্রি থেকে 20 নম্বরের আসছে। এবং মাথায় রাখবে, এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়াতে 20 নম্বর থাকছে, বাট এখানে এক্সপ্লিসিটলি কোথাও আর্ট অ্যান্ড কালচার মেনশনড নেই। কিন্তু তার মানে কি এটা যে আমাদের আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে না? উত্তর হলো সম্পূর্ণভাবে না, আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে। বাট আমরা যেই পারফর্মিং আর্টসগুলো পড়ে থাকি, আমরা মূলত যে ভিজুয়াল আর্টসগুলো পড়ে থাকি, সেই জিনিসগুলো এখানে পড়তে হবে না, ওটার জন্য আলাদা মেন্সে পেপার আছে। আমাদের এই ক্ষেত্রে মূলত যেই জিনিসটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল যে আর্ট অ্যান্ড কালচারগুলো আছে সেই জিনিসগুলোতে। তো আমরা যদি তাহলে হিস্ট্রির ক্ষেত্রে সিলেবাসটা দেখি, হিস্ট্রির সিলেবাস আমাদের কীরকম হবে? তো দেখো, হিস্ট্রির সিলেবাসের ক্ষেত্রে আনডাউটেডলি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন বেশি আসবে। এখানে আমরা ন্যাশনাল মুভমেন্টকে যুক্ত করছি না সেই কারণে, ঠিক আছে? বাকি ফার্স্টের 20কে যদি দেখি, মেডিয়েভাল থেকে 25 to 30% আসবে, মডার্ন থেকেও 25 to 30% আসবে। তো মডার্নে যদি আমরা বলি কি কি পড়তে হবে এই ক্ষেত্রে, তো দেখো আমাদের অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস যে আছে, এই সেকশন থেকে ইউপিএসসি অনেক বেশি প্রশ্ন দেয়, ঠিক আছে? ডব্লিউবিপিএসসিতেও এসেছে, ডব্লিউবিসিএসও প্রচুর প্রশ্ন করেছে, বাট ইউপিএসসির একটা বড় অংশ এই অংশটাও, তো সেটা দেখতে হবে। ব্রিটিশ এক্সপ্যানশন কি করে হলো, সমস্ত যুদ্ধগুলো, বক্সার, পলাশি, তারপরে ওই সম্পূর্ণ এই কর্ণাটের যে যুদ্ধগুলো আছে, সম্পূর্ণ জিনিসগুলো, ঠিক আছে? এর সাথে ইকোনমিক ইম্প্যাক্ট ভারতের ক্ষেত্রে যে হয়েছে, ওই সমস্ত জিনিসগুলো। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, দেখো বাংলা এই ক্ষেত্রে পায়োনিয়ারের ভূমিকা পালন করেছিল, তাই এটা পশ্চিমবঙ্গের ডব্লিউবিসিএস তো আসবে। ইনফ্যাক্ট ইউপিএসসি 25% পর্যন্ত অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কোশ্চেন এই সেকশন থেকে আসে, ভীষণ ইম্পর্টেন্ট সেকশন এটা। তাই এটাকে আমাদের খুব সুন্দরভাবে দেখতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে দেখতে হবে। এর সাথে রিভোল্ট অফ 57, এটা যদিও পরবর্তীতে এসে যাবে, এর সাথে সাথে কংগ্রেস এবং অন্যান্য জিনিসগুলো, ওগুলোও কিন্তু আমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে? এর সাথে আমরা যদি দেখে থাকি অ্যানশিয়েন্টের ক্ষেত্রে কি কি পড়তে হবে, তো আমাদের প্রি হিস্টোরিক যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, ঠিক আছে, ওই সমস্ত জিনিসগুলো দেখতে হবে। হরপ্পা সভ্যতা দেখতে হবে, বেদিক সভ্যতা, জৈনিজম এবং বুদ্ধিজম, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবার চান্স আছে, স্পেশালি আর্ট অ্যান্ড কালচারকে ইনক্লুড করি, ঠিক আছে? এর সাথে মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, পোস্ট মৌর্য যে বা মৌর্য পরবর্তী গুপ্ত যুগের যে আছে, হর্ষবর্ধন, এবং তার পাশাপাশি আর্লি মেডিয়েভাল, এখান থেকেও ইউপিএসসিতে প্রশ্ন বেশি আসে, এবং ডব্লিউবিপিএসসিতেও কিন্তু কোশ্চেন এখানে বেশি আসে। সো আমাদের সেটাকেও ইনক্লুড করতে হবে। এবং অ্যানশিয়েন্টের মধ্যে যে আর্ট অ্যান্ড কালচারের সেকশন আছে, সেগুলোকে যদি আমরা দেখে থাকি তাহলে আমরা কি পড়বো? তো দেখো, অ্যানশিয়েন্টের মধ্যে আমাদের সিন্ধু সভ্যতা, এই হরপ্পা সভ্যতা যে আছে বা সিন্ধু সভ্যতা যে আছে, সেটার ক্ষেত্রে তার টাউন প্ল্যানিংগুলো, সেখানকার বিভিন্ন যে সিলগুলো আছে, ডান্সিং গার্ল এবং অন্যান্য বিভিন্ন যে সেখানকার আর্টগুলো আছে বা সেখানকার যে স্থাপত্যগুলো আছে, সেগুলো দেখতে হবে। বেদিক কালচারের সেখানকার লিটারেচারগুলো খুব ইম্পর্টেন্ট, ঋগ্বেদ সম্বন্ধে, সামবেদ সম্পর্কে, এবং এর পাশাপাশি অন্যান্য বেদগুলো, উপনিষদ সম্পর্কে, পুরাণ সম্পর্কে, এই সবগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে। এর সাথে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন পিলারগুলো, স্তূপগুলো, কেভগুলো যে আছে, গুহাগুলো, সেগুলো সেখানে কোন কালার ইউজ হতো না হতো, এই সমস্ত কিছুগুলো কিন্তু আর্ট অ্যান্ড কালচারের সেকশনে দেখতে হবে। পোস্ট মডার্ন হিসাবে গান্ধার, মথুরা, এরকম বহু স্কুল অফ আর্টস আছে, সেগুলোকে দেখতে হবে। এবং গুপ্ত যুগকেও কিন্তু ইম্পর্টেন্টলি দেখতে হবে, যেহেতু এটাকে স্বর্ণযুগ হিসেবেও আমাদের দেখা হয়। এই সময়ে আর্কিটেকচার, টেম্পল আর্কিটেকচার বলে একটা বিষয় আছে, বিভিন্ন ধরনের মন্দির হয়ে থাকে। আমাদের বর্তমানে রাম মন্দির তৈরি হলো, সেটা কোন ধরনের? ইনফ্যাক্ট আমাদের
এই যে জগন্নাথ মন্দির তৈরি হলো সেটা কোন ধরনের টেম্পল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের নর্দার্ন ইন্ডিয়ার যে টেম্পলগুলো আছে সেগুলো আলাদা ধরনের হয়, দক্ষিণ ভারতের যে টেম্পলগুলো আছে সেগুলো আলাদা ধরনের হয়। এগুলো কি প্রত্যেকটা টেম্পলের কোন জায়গায় কি থাকবে, কি সমস্ত বিষয় নিয়ে আলাদা ধরনের আর্কিটেকচারাল বিষয় থাকে, সেগুলোকে আমাদের কিন্তু দেখতে হতে পারে। এই সমস্ত কিছু অ্যানশিয়েন্ট থেকে পড়তে হবে এবং মডার্নেরও আমাদের কিছু পড়তে হবে। যেরকম ভারতে যে নবজাগরণ ছিল, রেনেসাঁ ছিল, সেই সময়কার কিছু জিনিস দেখতে হবে। একই রকমভাবে ভারতের বিভিন্ন কালচারাল যে ন্যাশনালিজম আছে, যেখানে কিছু ফেস্টিভ্যালসগুলো যে আছে যেগুলোকে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে তোমরা অনেক সময় পড়ে থাকো, সেগুলো থেকে আসতে পারে। একই রকমভাবে প্রিন্টিং প্রেস যে আছে সেগুলো কি করে আসলো, আমাদের উইলকিন্স সমেত সমস্ত কিছুগুলো কিন্তু দেখতে হবে। এর সাথে সাথে ব্রিটিশদের সময়ে যে বিভিন্ন আর্কিটেকচারগুলো ছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলো বা মুম্বাইয়ের গেটওয়ে বলো, তো সেই রিলেটেড আমাদের ইন্ডিও সারাসেনিক যে আর্কিটেকচার আছে সেই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু দেখতে হবে। বাকি এবার যদি আমরা আসি মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রিতে, সেখানে দিল্লি সুলতানের যেটা আছে সেটা, বিজয়নগর এবং ব্রাহ্মণী, এগুলো ইউপিএসসিতে অনেক আসে। আমি শিওর নেই ডব্লিউবিপিএসসি এটাকে কতটা গুরুত্ব দেবে, তাই এখান থেকে খুব বেশি কিছু পড়তে হবে না। অ্যাডমিনিস্ট্রেশন এবং কালচারটা যদি পড়ো মোর দ্যান সাফিসিয়েন্ট হয়ে যাবে। এর সাথে মুঘল, যদিও এনসিইআরটি থেকে বাতিল করা হয়েছে, এনসিইআরটির তোমরা হয়তো জানো ক্লাস 7-এর বই থেকে মোস্ট প্রবাবলি এটা বাদ দেওয়া হলো, বাট তা সত্ত্বে ডব্লিউবিপিএসসির এক্সামে এটা কিন্তু আসবে অলমোস্ট ধরে নাও। এর সাথে অবশ্যই রিলিজিয়াস মুভমেন্ট হিসেবে ভক্তি, কবির, চৈতন্য, সুফি যে আছে সমস্ত কিছু দেখতে হবে এবং বিভিন্ন রিজনাল যে কিংডমগুলো আছে, রাজপুত, মারাঠা, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এবং মেডিয়েভেলের আর্ট অ্যান্ড কালচার হিসেবে ইন্দো ইসলামিক যে আর্কিটেকচারগুলো আছে আমাদের, সেগুলো দেখতে হবে। সে কুতুব মিনার থেকে সমস্ত শুরু করে সব কিছু। মুঘল আর্কিটেকচারগুলো যে আছে, হুমায়ুনের সময়কের কী তফাৎ ছিল, ইনফ্যাক্ট আকবরের সময়টা খুব বেশি বইয়ে সেভাবে নেই, বাট ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, তো সেটা দেখতে হবে। ভক্তি এবং সুফি মুভমেন্টকে খুব গ্রেটার বলতে পারো এক্সটেন্টে দেখতে হবে। রিজনাল যে আর্কিটেকচারগুলো আছে এবং কিছু লিটারেচার এবং মিউজিক থেকে প্রিলিমসে কোশ্চেন কিন্তু আসতে পারে, কেননা তারা কোথাও বলেনি যে আর্ট অ্যান্ড কালচার থাকবে না, তোমাকে গোটা হিস্ট্রি পড়তে বলা হয়েছে এবং এগুলো হিস্ট্রিরই কিন্তু পার্ট। ঠিক আছে, সো মাথায় রাখবে এই সব কিছু কিন্তু তোমাকে দেখতে হবে। এরপরে যদি আমরা দেখে থাকি হিস্ট্রির পরে আমাদের কি পড়তে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে জিওগ্রাফি। দেখো, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। মাথায় রাখবে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আগে যেটা বলা হয়েছিল এক্স্যাক্টলি সেম, বাট আমরা যদি মেইনসের সিলেবাস দেখি সেখানে কিন্তু আমাদের নতুন নতুন অনেকগুলো জিনিসকে অ্যাড করা হয়েছে। সো আমাদের কিন্তু শুরুতে যখন যে কোনো ক্ষেত্রে তুমি আমাদের কোর্সে জয়েন করো বা যে কোনো কোর্সে জয়েন করো বা যে কোনো ক্ষেত্রে তুমি ক্লাস করো, ইনফ্যাক্ট ইউটিউবে ফ্রি ক্লাস করো, আমাদের এখানেও শুরু হতে চলেছে, তো যেখানেই করো না কেন তোমায় কিন্তু জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, সয়েল জিওগ্রাফি পড়তে হবেই। ইনফ্যাক্ট এই যে দুটো সেকশন আছে, এই দুটো সেকশনের ইউপিএসসির ক্লাস আমাদের অ্যাপে অলরেডি ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেগুলো গিয়ে দেখতে পারো। তো এই জিনিসগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে এবং এটার জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব এনসিইআরটির যে ত্রিপুরা বোর্ডের বই আছে ক্লাস 11-এর এই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেটা একবার পড়ে নেবে। এটা বাদে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমাদের মূলত ফিজিক্যাল জিওগ্রাফিটা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। সেখানে ল্যান্ডফর্মস, রিভার্স, ক্লাইমেটগুলো, ইন্ডিয়ান সয়েল যে আছে ওটা সয়েল জিওগ্রাফির সাথে একসাথে পড়ে নেবে। এর সাথে রিসোর্সেস হিসেবে আলাদা করে এগ্রিকালচার, ওয়াটার, মিনারেল রিসোর্সেস, এনার্জি রিসোর্সেসগুলো যে আছে সেগুলোকে দেখতে হবে। ইন্ডিয়ান ইকোনমি সেকশনের মধ্যে বা ইকোনমিক জিওগ্রাফির সেকশনের মধ্যে ভারতের ইন্ডাস্ট্রিয়াল পলিসি কী করে ইভলভ করলো সেই সব কিছু, ট্রান্সপোর্টেশন, আরবানাইজেশন, এগুলো দেখতে হবে। এই সেকশনটা মূলত আমাদের ইকোনমিতেও অনেকটা কিন্তু ওভারল্যাপ করবে এবং তার সাথে সাথে আমাদের পপুলেশন ডিস্ট্রিবিউশন, মাইগ্রেশন, সিটিগুলো যে আছে, মিলিয়ন প্লাস সিটি, নেক্রোপলিস, অ্যাক্রোপলিস, এগুলো কি সেগুলোও কিন্তু কিছুটা দেখতে হবে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু মূলত আমাদের জিওগ্রাফি সেকশন যে আছে জিওগ্রাফি সেকশন থেকে দেখতে হবে। এবং বাকি যদি আমি আসি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির ক্ষেত্রে, সেটা অ্যাজ ইউজুয়াল আগে যেরকম প্রিলিমসে আসতো সেরকমই আসবে, যেখানে ফিজিওগ্রাফি, রিভার, ক্লাইমেটগুলো, সাইক্লোনগুলো, বিভিন্ন মিনারেলগুলো, ফরেস্ট কোথায়, এগ্রিকালচার, মেজর ক্রপগুলো কোথায় কোথায় আছে, টি প্লান্টেশন কোথায় কোথায় দেখা যায়, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি কোথায় আছে, টি প্রসেসিং যে আছে দার্জিলিং, জলপাইগুড়ির এই অঞ্চলগুলোতে সেখানে, এর পাশাপাশি পেট্রোকেমিক্যালসের ক্ষেত্রে হলদিয়ার এই অঞ্চলগুলো যে আছে সেখানে,
ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে রোড, রেলওয়ে, মেট্রো যে আছে, ইনফ্যাক্ট ইস্টার্ন ফ্রেট করিডরগুলো যে আছে সেটা, ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর যেটা, এর পাশাপাশি পোর্ট হিসেবে কলকাতা হলদিয়াকে, এনভায়রনমেন্টাল ইস্যু হিসেবে সুন্দরবন এবং ওই সমস্তগুলোকে দেখার, রিভার ব্যাঙ্ক ইরোশন বা বলতে পারো নদীর যে তট আছে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু বর্তমানে ধস নামছে। তুমি মুর্শিদাবাদ এবং এই অঞ্চলগুলোতে যদি দেখো গঙ্গার পাশে কিন্তু প্রচুর ধস নামছে, তো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। ইনফ্যাক্ট উত্তরবঙ্গের তিস্তার আশেপাশেও কিন্তু এটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি সাইক্লোনগুলো, আমফান বলো, ইয়াস বলো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্টই থাকবে। এবং হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট যে আছে, তো মানুষ এবং পশুদের মধ্যে যে সংঘাত আছে সেটা, স্পেশালি গরুমারার সংলগ্ন যে অঞ্চলগুলো আছে, ইনফ্যাক্ট জলদাপাড়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রচুর হাতি কিন্তু বলতে পারো আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর ক্ষতি করছে, প্রায়শই আমরা নিউজে কিন্তু সেগুলোকে দেখতে পাই। ঠিক আছে, এরপরে আমরা যদি পলিটিকে দেখি, পলিটি থেকে 20 নম্বর থাকছে, ইকোনমি থেকে 20 নম্বর থাকছে। কিন্তু সেখানে পলিটি থেকে 20 নম্বর, ইকোনমি থেকে 20 নম্বর, দুটোই কিন্তু এখানে জিএসের ক্ষেত্রে থাকছে। সো পলিটি 20, ইকোনমি 20। তো অলমোস্ট এই জিওগ্রাফি এবং তার পাশাপাশি জেনারেল সায়েন্স এগুলোর যত ওয়েটেজ, পলিটির ততটা ওয়েটেজ, ইকোনমির আলাদা করে ততটা ওয়েটেজ। সো আগে আমি এই জিনিসটা নিয়ে বারবার বলেছিলাম যে কেন এরকম রাখে তারা, বাট এই মুহূর্তে তারা কিন্তু এটা যথেষ্ট ইমপ্রুভ করেছে। সো পলিটি ইকোনমি নিয়ে 40 নম্বর আসছে, যেটা আমার মতে যথেষ্ট বেটার। ওকে, সো এবার যদি আমরা পলিটিকে দেখে থাকি, পলিটির ক্ষেত্রে আমাদের কি কি থাকছে, তো পলিটির ক্ষেত্রে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট, এর পাশাপাশি মেকিং অফ দ্য কনস্টিটিউশন ততটা ইম্পর্টেন্ট নয়, স্যালিয়েন্ট ফিচার্স ভীষণ ইম্পর্টেন্ট ইউপিএসসির ক্ষেত্রেও। প্রিয়াম্বল দেখতে হবে আমাদের, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি যেটা আছে 1 to 4, এর পাশাপাশি আমাদের সিটিজেনশিপ যেটা আছে সেটা দেখতে হবে, ফান্ডামেন্টাল রাইটস যে আছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ইউপিএসসি আর্টিকেল 19, আর্টিকেল 21 এবং আর্টিকেল 32 থেকে তাদের বেশিরভাগ কোশ্চেন করে। যদিও ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে তারা আলাদা আলাদা পোর্শন থেকেও করে, বাট এই সেকশনগুলো ইউপিএসসির ক্ষেত্রে খুব হট টপিক। তাই যারা ইউপিএসসি ডব্লিউবিসিএস দুটোর প্রিপারেশন নিচ্ছে, এই 3টা আর্টিকেলে একটা সম্পূর্ণ দিন দিলেও কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে পিএম বাক্সির যে বেয়ার অ্যাক্ট আছে সেটা, বিভিন্ন যে জাজমেন্টগুলো আছে সেগুলো সব কিছু কিন্তু তুমি দেখতে পারো এই 3টা আর্টিকেলের জন্য। এর সাথে সাথে ডিপিএসপি যে আছে সেটা, স্পেশালি আমাদের ইউসিসি যেটা আছে সেটা যেহেতু রিসেন্টলি নিউজে আছে, এর পাশাপাশি ফান্ডামেন্টাল ডিউটিসটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আর্টিকেল 368 বলো বা ওই ক্ষেত্রে অন্যান্য কী কী প্রভিশনস আছে, বিভিন্ন মেজরিটিগুলো যে আছে সেগুলো কী কী, বেসিক স্ট্রাকচার কি, এই ক্ষেত্রে কেশবানন্দা ভারতী কেস এবং অন্যান্য সমস্ত কিছু তোমায় দেখতে হবে। স্টেট এবং সেন্ট্রালের এক্সিকিউটিভ, এই ক্ষেত্রে সিএম, পিএম বলো, কাউন্সিল অফ মিনিস্টার্স বলো, ঠিক আছে, প্রেসিডেন্ট বলো, গভর্নর বলো, সেগুলো দেখতে হবে। পার্লামেন্ট এবং পার্লামেন্ট প্রসিডিং থেকে ইউপিএসসিতে লাস্ট 10 বছরে 40-42টা কোশ্চেন এসছে। সো ডব্লিউবিসিএসও কিন্তু যদি তাদের মতো প্যাটার্ন ফলো করতে চাই, এই সেকশন থেকে প্রচুর কোশ্চেন দেবে। এবং পার্লামেন্টের সাথে সাথে তুমি কিন্তু স্টেট লেজিসলেচার যে আছে সেটাকেও দেখে নেবে। এর পাশাপাশি জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট একটা হট টপিক, সেন্টার স্টেট রিলেশন ইম্পর্টেন্ট টপিক, কনস্টিটিউশনাল যে বিভিন্ন বডিগুলো আছে ইউপিএসসি বলো বা ইলেকশন কমিশন বলো, হিউম্যান রাইটস কমিশন বলো, এই সমস্ত কিছু নন কনস্টিটিউশনাল বা স্ট্যাচুটরি বডিগুলো যে আছে সেগুলো। এবার তুমি বুঝবে কনস্টিটিউশনাল বডি কি, স্ট্যাচুটরি বডি কি, এগুলো জিনিসটা তোমায় দেখতে হবে আগে। এর সাথে এমার্জেন্সি প্রভিশনগুলো ইম্পর্টেন্ট, সে ফাইন্যান্সিয়াল বলো, স্টেট বলো বা ন্যাশনাল বলো। এর পাশাপাশি পঞ্চায়েতি রাজ সিস্টেম, মিউনিসিপ্যালিটি, এগুলো ইম্পর্টেন্ট। এবং পলিটিক্যাল পার্টি এবং অ্যান্টি ডিফেকশন ল, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তাই এই জিনিসগুলোকে কিন্তু যথেষ্ট সময় দিয়ে তোমাকে পড়তে হবে। এর সাথে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে বেসিক কনসেপ্টস যে আছে, জিডিপি, জিএনপি, ইনফ্লেশন, ডিফ্লেশন, রিসেশন, জিডিপি ডিফ্লেটার, এই সমস্ত কিছু দেখতে হবে। এর সাথে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মেথডগুলো যে আছে সেই জিনিসগুলোকে একটু দেখে নেবে। এর পাশাপাশি ইকোনমিক প্ল্যানিং কী করে হয়েছে, আগের 5 ইয়ার্স প্ল্যানিংগুলো, নতুন নীতি আয়োগ যে আছে এই জিনিসগুলো। মানি এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে আরবিআই, ভারতের মনিটারি পলিসি, রেপো রেট, রিভার্স রেপো রেট, লং টার্ম রেপো রেট, টার্গেটেড শর্ট টার্ম রেপো, টার্গেটেড লং টার্ম রেপো রেট, এই সমস্ত জিনিসগুলো। একই রকমভাবে সিআরআর, এসএলআর, এই সমস্ত জিনিসগুলো তোমাকে দেখতে হবে। ওপেন মার্কেট অপারেশনসগুলো কি, ব্যাংকিং স্ট্রাকচার কি, ঠিক আছে, আমাদের শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কি, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কোন
আমাদের বলতে পারো আরবিআই এর যে অ্যাক্ট আছে সেখানে রাখা হয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসগুলো যে কোম্পানিজগুলো যে আছে এনবিএফসিগুলো সেগুলো কি, এর সাথে সাথে ইনফ্লেশন কি করে আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবো এই ক্ষেত্রে কমিটিগুলো যে আছে তাদের রেকমেন্ডেশন কি আছে সেগুলো, ফিসকাল পলিসির মধ্যে বাজেট কি, বিভিন্ন ডেফিসিটগুলো যে আছে সেগুলো, তারপরে এফআরবিএম যে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে সেগুলো, এর সাথে সাথে আমাদের ট্যাক্স স্ট্রাকচার, ট্যাক্সের ক্ষেত্রে প্রোগ্রেসিভ কি, রিগ্রেসিভ কি, অ্যাড ভ্যালোরেম কি, এবং বিভিন্ন ট্যাক্সের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্স কি, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তোমাকে সুন্দর করে দেখতে হবে। তো এই সব কিছু কিন্তু তোমার এর মধ্যে এসে যাচ্ছে। একই রকমভাবে এক্সটার্নাল সেক্টর হিসেবে ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেক্স রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এই জিনিসগুলোও কিন্তু তোমায় দেখতে হতে পারে। সো এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখবে। এর সাথে গভর্নমেন্ট যে বিভিন্ন স্কিমগুলো আছে, স্পেশালি সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমগুলো যে আছে সিএসএসগুলো, এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিমগুলো আছে, প্রোগ্রামগুলো যে আছে, সেইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে এবং সেগুলো থেকেও প্রশ্ন আসবে। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবে বাজেট যখন পড়বে, ন্যাশনাল বাজেট এবং ওয়েস্ট বেঙ্গলের বাজেট দুটো বাজেটই তোমায় দেখতে হবে। এর সাথে এগ্রিকালচার এবং এগ্রিকালচার রিলেটেড যে ইস্যুগুলো আছে সেই ক্ষেত্রে মিনিমাম সাপোর্ট প্রাইস, এমএসপি যে আছে, এমএসপির ক্ষেত্রে বিভিন্ন যে রিপোর্টগুলো আছে সেগুলো কি, এর পাশাপাশি এপিএমসিগুলো যে আছে এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং কোম্পানিজ, সেই জিনিসগুলো কি, ক্রপ ইন্স্যুরেন্স কি, নাবার্ড কি, ঠিক আছে, আর এপিএমসি তো বললামই, সেই জিনিসগুলো কি। এর সাথে ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো আমরা এর আগে জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফিতে দেখলাম সেগুলো, বাট এখানে ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মডেলগুলো, বিল্ট অপারেট ট্রান্সফার, বিওটি মডেল কি, এর পাশাপাশি পিপিপি যে আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেই মডেলগুলো কি, তো ওই জিনিসগুলো কিন্তু দেখতে হবে তোমাকে। একই রকমভাবে বিভিন্ন আমাদের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, রোড ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে দেখতে হবে। এবং ইকোনমিক ডেভেলপমেন্ট রিলেটেড লেটেস্ট বাজেট, ইকোনমিক সার্ভে, নতুন কোনো বিল নিয়ে আসলে, নতুন কোনো রিপোর্ট যদি পাবলিশ হয়ে থাকে, এই সব কিছু তোমায় দেখতে হবে। এবং একটু আগে আমি তোমাদের বলেছিলাম হিস্ট্রির ক্ষেত্রে আমাদের এই যে ন্যাশনাল মুভমেন্ট আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ন্যাশনাল মুভমেন্ট থেকে আমাদের তাহলে কি দেখতে হবে? তো দেখো, ন্যাশনাল মুভমেন্টের মধ্যে থেকে আমাদের কিন্তু যেই পোর্শনগুলো পড়তে হবে সেটার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে বিভিন্ন যে আপরাইজিং রিভোল্টসগুলো ছিল 1857 আগের, সেই সবগুলো রিভোল্টস, 1857 মহাবিদ্রোহ, সেটা ন্যাশনাল কংগ্রেস কী করে তৈরি হলো সেটা, বঙ্গভঙ্গর যে বিষয় আছে, সুরাটের ক্ষেত্রে যে মূলত আমাদের চরমপন্থী এবং নরমপন্থী হিসেবে ভাগ হয়ে যায় সেই জিনিসগুলো, রেভলিউশনারি অ্যাক্টিভিটিগুলো যে আছে সেটা, চরমপন্থী যে বলতে পারো আন্দোলনগুলো, হোম রুল, মন্টেগু জেমস ফোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, জালিয়ানওয়ালাবাগ, নন কোঅপারেশন মুভমেন্ট, এবং জালিয়ানওয়ালাবাগ এই বছর হিসেবেও ইম্পর্টেন্ট, রিসেন্টলি যেহেতু সিনেমাটা বেরিয়েছে কেসারি 2। এর পাশাপাশি স্বরাজ পার্টি, যেহেতু চিত্তরঞ্জন দাস বলতে পারো তুমি পশ্চিমবঙ্গের থেকেই ছিলেন এবং কলকাতায় সেটা করেছিলেন। এর পাশাপাশি সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, এটা কেন ফেল করে, এর পাশাপাশি আমরা স্বরাজ এবং ডোমিনিয়ন স্ট্যাটাসের যে বিষয় ছিল সেটা, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট যে আছে, আইন অমান্য আন্দোলন যে আছে সেটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যে আছে 1935-এর সেটা, গোল টেবিল বৈঠক যে আছে সেটা, পুনে চুক্তি এবং অন্যান্য সমস্ত গান্ধী আরউইন প্যাক্ট যে আছে সেই জিনিসগুলো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে আছে সেই জিনিসগুলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং সুভাষচন্দ্র বোস, এটাকে ইম্পর্টেন্টলি দেখতে হবে, ক্রিপস মিশন এবং ক্যাবিনেট মিশনকে দেখতে হবে, আমরা কি করে মাউন্টব্যাটেন প্ল্যান এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর মাধ্যমে কি করে আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হলো সেগুলো, এই সমস্ত ক্ষেত্রে প্রেসের ভূমিকা, প্রেস কে কে ছিল সেগুলো, কি কি বই লেখা হয়েছিল, রিফর্ম মুভমেন্টগুলোকেও কিছুটা দেখতে হবে তার ভূমিকা। এর পাশাপাশি স্বাধীনতার পরবর্তীতে প্রিন্সলি স্টেট এবং সেগুলো কি করে যুক্ত হলো সেই জিনিসগুলো, ইনফ্যাক্ট অন্যান্য স্টেটগুলো, সিকিম বলো, চন্দননগর বলো, দাদরা নাগার হাভেলি বলো, কিংবা পুদুচেরি বলো, গোয়া বলো, সেগুলো কি করে যুক্ত হলো সেগুলো, এবং ইম্পর্টেন্ট যে পার্সোনালিটিরা আছে সেই ইম্পর্টেন্ট পার্সোনালিটিদেরকেও কিন্তু এখানে দেখতে হবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হিসেবে যেটা প্রিলিমসের তোমাদের সিলেবাসে মেনশন করে রেখেছে ডব্লিউবিপিএসসি, সেটা দেখতে হবে। এই 8 নম্বর, যেখান থেকে একা 40 মার্কস আসছে এবং একমাত্র সেকশন যেখান থেকে 40 মার্কস আসছে, সেটা কি? এনভায়রনমেন্টাল ইকোলজি এবং বায়োডাইভার্সিটি এবং ক্লাইমেট চেঞ্জ। এবং ইউপিএসসি যেরকম হুবহু লিখেছে, দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন,
তারাও এক্স্যাক্টলি দিয়ে দিয়েছে যে এটাতে এক্সপার্ট হতে হবে না, তোমাদের বেসিক থেকে জিজ্ঞেস করা হবে। তো এখানে তোমাদের এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি এবং ইকোলজির সাথে সাথে ক্লাইমেট চেঞ্জকে খুবই ইম্পর্ট্যান্টভাবে দেখতে হবে। এবং এই কারণে আমরাও আমাদের যে এনভায়রনমেন্টের ইউপিএসসির সেকশনে তোমরা জানো ইউপিএসসিরও প্রিলিমস যে আছে সেখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসের বা বলতে পারো তুমি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন যে আছে সেটা প্রিলিমস একসাথে হয়, তাই এনভায়রনমেন্টের ভূমিকা ওখানে খুব বেশি থাকে। একই রকমভাবে মেন্সেরও GS3-তে আছে, তাই ইম্পর্টেন্ট হিসেবে থেকেই যায় এনভায়রনমেন্ট। তাই WBCS-এরও এনভায়রনমেন্টের যে ক্লাস আছে সেটা আমরা ইউপিএসসির এনভায়রনমেন্টের ক্লাসে কিন্তু WBCS-এর এনভায়রনমেন্টের ক্লাসেও দিয়ে থাকছি। সো যথেষ্ট এমফাসাইজ করা হচ্ছে এই সেকশনটাকে, যদিও WBCS-এর ক্লাস এখনও শুরু হয়নি, সেটা নেক্সট উইক থেকে স্টার্ট হবে ওরিয়েন্টেশনগুলো, বাট আমরা সেখানে এনভায়রনমেন্ট WBCS-এর এবং ইউপিএসসির একসাথে দিয়ে থাকবো। ওকে, সেম ক্লাস পাবে ইউপিএসসি এবং WBCS-এর স্টুডেন্টরা। সো প্রথম যেটা মেনশন করা আছে এনভায়রনমেন্টাল ইকোলজি। এনভায়রনমেন্টাল ইকোলজির মধ্যে কী কী পড়তে হবে? দেখো, তোমাকে ইকোসিস্টেম সম্পর্কে বেসিক্স জানতে হবে। ইকোসিস্টেমের কম্পোনেন্টস কি, বায়োটিক কি, অ্যাবায়োটিকগুলো কি, টাইপস অফ ইকোসিস্টেমগুলো যে আছে সেগুলো কি, টেরেস্টেরিয়াল বলো, অ্যাকোয়াটিক বলো, ঠিক আছে, ওই জিনিসগুলো। ইকোলজিক্যাল পিরামিডসগুলো যে আছে সেগুলো, পিরামিড অফ নাম্বারস কি, পিরামিড অফ মাস বা বায়োমাস কি, পিরামিড অফ এনার্জি কি, এনার্জির ক্ষেত্রে ট্রফিক লেভেল যে আছে লিন্ডাম্যানের, সেই সমস্ত জিনিসগুলো। এর সাথে ফুড চেন কি, ফুড ওয়েভ কি, ইকোলজিক্যাল পিরামিডস কি, ইকোলজিক্যাল সাকসেশন কি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে এখানে দেখতে হবে। এর সাথে বায়োম হিসেবে ডেজার্ট বায়োম, তুন্দ্রা বায়োম, রেইন ফরেস্ট বায়োম, গ্রাসল্যান্ড বায়োম, এই সমস্তগুলোর বেসিক ফিচারগুলো কী কী আছে এগুলো। ইকোলজিক্যাল টার্মগুলো যে আছে, ইকোলজিক্যাল নিশ, ইকোটোন কি, কিস্টোন স্পিসিস কি, এন্ডেমিক স্পিসিস কি, ইনভেসিভ স্পিসিস কি, সেগুলোর উদাহরণ, এই জিনিসগুলো দেখতে হবে। ইকোলজিক্যাল সাকসেশন, যেটা আমি বললাম, প্রাইমারি সাকসেশন কি, সেকেন্ডারি সাকসেশন কি। এনভায়রনমেন্টাল পলিউশন, পলিউশনের ক্ষেত্রে এয়ার, ওয়াটার, সাউন্ড, নয়েজ, এই সমস্ত জিনিসগুলোতে দেখতে হবে। এর পাশাপাশি আমাদের এই ক্ষেত্রে কিন্তু মূলত কেমিক্যাল যে সাইকেলগুলো আছে সেগুলোকেও দেখতে হবে। এর সাথে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টগুলো যে আছে সেই ক্ষেত্রে ওয়েস্ট ডিসপোজাল সিস্টেমগুলো কী কী আছে আমাদের, ল্যান্ডফিলসগুলো কি, ইনসিনারেশনসগুলো কি, কম্পোস্টিংয়ের ক্ষেত্রে কী করে সেগুলো হয়ে থাকে, মালচিং কি, এই জিনিসগুলোও কিন্তু আমাদের এখানে দেখতে হবে। এর সাথে ওয়েটল্যান্ডস বলো, ম্যানগ্রোভ বলো, কোরাল রিফ বলো, সেগুলোও কিন্তু এটার সাথে আমাদের থাকছে। এবং এই ক্ষেত্রে আমাদের রামসার সাইটসগুলো যে আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, তো রামসার সাইটও কিন্তু আমাদের দেখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু এনভায়রনমেন্টাল ইকোলজি থেকে। এবার আসি যদি আমরা বায়োডাইভার্সিটিতে কী আছে, তো বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে আমাদের বায়োডাইভার্সিটির লেভেলগুলো, জেনেটিক ডাইভার্সিটি কি, স্পিসিস ডাইভার্সিটি কি, ইকোসিস্টেম ডাইভার্সিটি কি। বায়োডাইভার্সিটির ক্ষেত্রে কিছু হটস্পট আছে ইন্ডিয়াতে, মূলত 4টা: ওয়েস্টার্ন ঘাট, হিমালয়, ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড। তো আমরা এই জিনিসগুলোকে যদি দেখি সেগুলোর ক্ষেত্রে দেখব আমরা হটস্পট কেন বলে, কী কী সেখানে আছে। এর সাথে সাথে বায়োডাইভার্সিটির থ্রেট কী কী আছে সেই জিনিসগুলো। এখানে ক্লাইমেট স্পিসিস, এলিয়েন স্পিসিস, হ্যাবিটেট লস, ওভার এক্সপ্লয়টেশন, এই সমস্ত জিনিসগুলো দেখব। এর সাথে বায়োডাইভার্সিটি কনজারভেশন যে আছে, কী করে এটাকে সংরক্ষণ করব, তার স্ট্র্যাটেজি, ইনসিটু কনজারভেশন কি, এক্সিটু কনজারভেশন কি, এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে। এটার মধ্যেই কিন্তু আমরা প্রোটেক্টেড এরিয়া, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলোও দেখে নেব। এবং এক্সিটুর মধ্যে আমরা জু, সিড ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন এগুলোও কিন্তু দেখে নেব। এর সাথে স্পিসিস ইন নিউজ, যেগুলো রিসেন্টলি নিউজে আসছে, ইউপিএসসিতে প্রচুর কোশ্চেন আসে, তো WBCSও অবশ্যই আসবে। সো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যে স্পিসিসগুলো আছে যেগুলো IUCN-এর রেড লিস্টে আছে সেগুলো আমাদের দেখতে হবে। একই রকমভাবে ইন্ডিয়ান যে কনটেক্সট আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যে আছে সেখানে যেগুলো থ্রেটেন্ড আছে সেগুলোকে দেখতে হবে। ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এই রিলেটেড, IUCN, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এর সাথে সাথে ট্রাফিক, BNHS, WII, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু দেখতে হবে। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে IPCC যে আছে সেগুলোকেও কিন্তু দেখতে হবে। এর সাথে বায়োডাইভার্সিটি গভর্নেন্সের ক্ষেত্রে কী করে আমাদের বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 বা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি যে আছে তারা কী করে এটাকে ম্যানেজ করছে সেগুলো কিন্তু দেখতে হবে। এবং বায়োডাইভার্সিটি রিলেটেড বিভিন্ন যে কনভেনশনগুলো আছে, ওয়ার্ল্ড ওয়াইড কনভেনশন, সেগুলোকেও কিন্তু আমাদের দেখতে হবে। এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের রিলেটেড বেসিকগুলো, গ্রিন হাউস গ্যাস কী, এই গ্যাসগুলো সম্পর্কে, গ্রিন হাউস গ্যাসের এফেক্ট কী হয়ে থাকে,
ওজোন ডিপ্লেশন কতটা হয়েছে, এই ক্ষেত্রে কি করে এটা কমছে, সমস্ত জিনিসগুলো দেখতে হবে। এনভায়রনমেন্টাল পলিউশনকে এখানে ডিটেলসে দেখতে হবে, ক্লাইমেট এগ্রিমেন্টস এবং সামিটগুলোকে দেখতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এই ক্ষেত্রে আরও একটা জিনিস দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন যে বলতে পারো ইআইএটা হয়ে থাকে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তো সেটাকেও কিন্তু দেখতে হবে। এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রচুর জিনিস কিন্তু এনভায়রনমেন্টের প্রয়োজন, যেগুলো তোমরা ধীরে ধীরে বুঝে যাবে। এর পাশাপাশি বিভিন্ন এগ্রিমেন্টগুলোর মধ্যে ইউএনএফসিসিসি পড়তে হবে, কিয়োটো পড়তে হবে, প্যারিস এগ্রিমেন্ট পড়তে হবে, কনফারেন্স অফ পার্টিস যে আছে সেটা দেখতে হবে, আইপিসিসি যে রিপোর্ট আছে সেগুলো দেখতে হবে, ইন্ডিয়ান ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ যে আছে সেটা দেখতে হবে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ যে আছে সেটার অধীনে যে 8টা মিশন আছে সেগুলো দেখতে হবে, স্টেট অ্যাকশন প্ল্যান যে আছে সেটা দেখতে হবে, এর পাশাপাশি রিনিউয়েবল এনার্জি মিশন যে আছে সেটা দেখতে হবে, এর সাথে ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন যে আছে যেটার মাধ্যমে পলিউশন কমানোর কথা, এই সব কিছু আমাদের দেখতে হবে। এবং এটার পরেও আরও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেটা সাজেস্টেড হবে তোমাদের জন্য সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া যে আছে কলকাতা এডিশন সেটা পড়তে পারো, দ্য হিন্দু যে আছে কলকাতা সেটা পড়তে পারো, অথবা তোমরা যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এতদিন পড়ে আসছো সেটা পড়তে পারো। প্লাস আমরা ডাব্লিউবিসিএস এর জন্য এবং ইউপিএসসির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমপ্লিটলি ফ্রিতে করবার কথা ভাবছি, তোমরা চাইলে আমাদের এখান থেকেও কিন্তু করতে পারবে। তো এই সম্পূর্ণটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর জিএস এর যে পেপার আছে সেটার। আমরা জিএস পেপার 2 যেটা আছে সেটা নেক্সট দিন করে থাকবো, কেননা নেক্সট দিন যদি আমরা করি তাহলেই কিন্তু সেটাকে ডিটেলসে আলোচনা করতে পারবো, কেননা এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলোকে অনেকটা সময় দিয়ে দেখতে হবে, কেননা এইগুলোতে কিন্তু এক্সাম্পল না দিলে তোমরা বুঝবে না কিছুই। তো এক্সাম্পল দিয়ে দেখতে হবে কোশ্চেন কীরকম আসতে পারে, ভীষণ সহজ জিনিস, এগুলো জাস্ট পাস করবার মতো। মাথায় রাখবে এখানে যদিও জিএস পেপার 2 লেখা আছে, বাট এটা আলটিমেটলি কিন্তু সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট, এবং অ্যাপটিটিউড মানে যেটা সহজাতীয়, যেটা জন্ম থেকে থাকে, অর্থাৎ খুব সহজভাবে, যেটার জন্য খুব বেশি পড়তে হয় না, বেসিক তোমার যে নলেজ আছে সেটা দিয়ে পাস করে যেতে পারবে, এবং এটা জাস্ট কোয়ালিফাইং পেপার। সো ভীষণ সোজা। তোমরা পরশু এটা নিয়ে ভিডিওটা আসছে, কেননা আগামীকাল একটা ইউপিএসসির ভিডিও আসবে। ইউপিএসসির প্রিলিমস এসে গেল, তো লাস্ট 25 দিনে কী করে 50খানা কোশ্চেন তুমি পেতে পারো কোন চ্যাপ্টারগুলো থেকে সেটার সেকশন আগামীকাল আসছে। তো এটা নিয়ে পরশু ভিডিও আসবে, তোমরা চাইলে সেটা কিন্তু ওয়েট করতে পারো এবং সেটা দেখবে, ভীষণ সোজা এটা। সো এই সম্পূর্ণ সেশন থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমায় জানাতে পারো, এবং যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ এই পর্যন্ত দেখবার জন্য।